আমি 2001 সালে চাকরি করতে আসলাম, আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ, আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রা সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সেই কাজগুলি করেছি। এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না, তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশের যারাই কাজ করেছে আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, কাজ করে অনেকের সাথে আমি মিশি। আমি শেষ করি একটু। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি, বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই, যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে কথা বলেছেন। আপনি একটা ভালো কথা বলেছেন, মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি, ওনার বাড়ি হলো আমার গ্রামের পাশের গ্রাম। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি, উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন। সেই হিসাবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না। যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতিতে পরে হয়েছেন, কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাদের ভালো জানেন, ভালো চিনেন। আমরা জনাব হারুন রশিদ আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে, আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন। যেটা আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরাত টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, আবার থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআই এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এর আটক হলে বাংলাদেশের কনসুলেট এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের কোন দেশ কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই এর আটক। এফবিআই এর আটক, এফবিআই থেকে এটাও জানে না। আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না। তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের, কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম, এই কথাটা একটু কাহিনী শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম।
তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? যে এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই তো হবে না। ফাইন, আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন কিনা? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ বলে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি, আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তোবা, সে কারণে কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে এই যাবৎ কালে ঢাকা লাস্ট প্রশ্ন, মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেকে এসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা কি মনে হয়, মানে আমি কি শুধু আমার ব্যাচের কি কারণ, মানে আপনি সবচেয়ে পরিচিত, মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ কি? হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। বাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনা শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত, কারণ মানুষের নাগালের বাইরে না যায়, এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে
রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এই ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। প্রশ্নটি আসলে একটু প্রাথমিক বা সিম্পল বা সরল। আমি যদি প্রশ্নটি এরকম ভাবে করতে পারি যে একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া এবং আরেকজনকে আদালতে নিজের জায়গায় প্রডিউস করা কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা, মানে আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই, ধরেন আমরা যদি স্কেলটা মাপি হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট 10, সবচেয়ে কম ডিফিকাল্ট 0, তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট? মানে এটা কি আসলে এটা তো আমি না হলে একটা লোক, তার নাম ইউসুফ, বাড়ির চাঁদপুর, তাকে সে প্রলোভন দিলেন কি যে আমার বদলে তুমি কি বলবা আমার নাম আপন, রবিউল ইসলাম আপন, তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছো। তারপর তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দিব। কিন্তু দেখেন সে আত্মসমর্পণ করলো, জেলে গেল। জেলে যাওয়ার পরে 3 মাস পার হয়ে যাওয়ার পরে যখন সে তাকে বলো তার যে কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই, তারপরে বলো সে আবার তখন তার উকিলকে বলছে যে এটা আসে আমি না, আমি একটা প্রলোভনে পড়েছিলাম। তখন কোর্ট কিন্তু আমাদেরকে তদন্তের নির্দেশ দিলেন। সেই তদন্ত মোতাবেক আমরা যথারীতি সেটা আমরা আবার আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার পরে প্রমাণিত হলো সে আসলে না, আসল জন চলে গেছেন ইন্ডিয়াতে। রাইট। জনাব হারুন রশিদ, আমি এটি জানতে চাইছিলাম, আপনি আন্তর্জাতিক প্রতারক চক্র বা আন্তর্জাতিক মাফিয়া চক্রের কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয় না যে এতে দেশীয় প্রভাবশালী লোকরাও জড়িত থাকতে হবে এই জিনিসটি করতে হলে? কারণ আপনি পুলিশ বিভাগে কাজ করছেন অনেকদিন ধরে, আপনি সবগুলি বিষয় জানেন যে একজনের নামে যদি কোনো অভিযোগ হয়, মার্ডার কেস হয়, তাকে খুঁজে বার করা এবং তার পালিয়ে যাওয়া, এটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট। মানে আপনি যেটি স্কেলে 10-এর মধ্যে আসলে 10 ডিফিকাল্ট। মানে আপনি যেটা বলছেন যে একটা মানুষ যখন এদিক দিয়ে আরেকজন আপনকে যখন সে হাজির করালেন, সে কিন্তু এখানে ক্ষেত্র তৈরি হলো, সে কিন্তু তাকে আর কোনো কেউ খুঁজতেছে না। তখন তো কোর্ট জানছে
যে ওই যে একটা মূল আসামি জেলে আছেন, তার নাম রবিউল ইসলাম, আমার জেলে আছে, এই সুযোগটা কিন্তু সে নিয়ে সে কিন্তু দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে তো অনেকেই চলে যায়, বর্ডার দিয়ে অনেকেই চলে যায়, সে চলে যায় কারণ নজর সবার চলে গেছে, সে নজরটা দিয়ে দিচ্ছে যে সেখানে অলরেডি মানে অ্যারেস্টেড। গুলশান বা বনানীর মতো একটি জায়গায় এরকম একটি মার্ডার হওয়ার পরে 6 নম্বর আসামিকে ধরার জন্য 2 মাস বা 3 মাস পরে বিকল্প একজনকে কেন আসতে হলো? মানে গুলশান থানা বা তখন কি করে? আপনি ঠিকই বলেছেন। আসলে সেই সময় আমি এই লাশটা কিন্তু আমি উদ্ধার করি, কারণ আমি তখন গাজীপুরের এসপি ছিলাম। এটা কালীগঞ্জের যে মানে কালীগঞ্জের একটা জঙ্গলে এটা আমরা খবর পেলাম, একটা পুরা লাশ আছে। আমরা আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম ঘটনাস্থলে, তখন বর্তমান যে ইন্সপেক্টর জেনারেল স্যার ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি, আমি স্যারকে রিং দিয়েছিলাম, স্যার একটা পুরা দেহ পাওয়া গেছে, সেটা জঙ্গলের ভিতরে উলুখলা, জায়গাটার নাম হলো উলুখলা। তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিবি কে আমরা দিয়ে দেই। তারপরে আর আমি এটা কিন্তু আর আমি যেহেতু আমি গাজীপুরে, এটা নিয়ে আমি আর খবর রাখি না। তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে একটা অনুষ্ঠান স্থলে একজন ইন্সপেক্টর তাকে নির্মম ভাবে হত্যাই শুধু করে নাই, তাকে যেন আর পাওয়া না যায়, তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পুড়ে ফেলা হয়, তার অস্তিত্ব পাওয়া না যায়, এইরকম যে ব্রুটালি যে নৃশংস হত্যাকাণ্ড, এটা আসলে দুঃখজনক যে তাকে আমরা হয়তো মানে আমাদের অনেকগুলি গুচ্ছ প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয় যে গুলশানের মধ্যে একজন মানে অভিযুক্ত তিনি শুধু পালিয়ে গেলেন তাই না, তাকে আসলে খুঁজে পাওয়া গেল না 2 মাস বা 3 মাস? আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে? না, এটা আমি আপনাকে বলি, এরকম অনেক আসামি কিন্তু মানে হত্যাকাণ্ড চালিয়ে বা নৃশংস হত্যাকাণ্ড, অনেক আমি জানি অনেক বড় বড় শিশু সন্ত্রাসীও আছে যারা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে দেশের বাইরে চলে গেছে, অনেক। খালি ও তো 6 নম্বর আসামি, এমন বড় বড় শীর্ষ সন্ত্রাসীও রয়েছে যারা দেশ থেকে সবসময় পালিয়ে বাইরে দেশে চলে যেতে। এরকম হয়তো তার ক্ষেত্রে এরকম হয়তো সে সুযোগটি পেয়ে গেছে চলে যাওয়ার, কিন্তু চলে গেলেও তার নামে কিন্তু চার্জশিট কিন্তু কোর্টে হয়েছে এবং তার নামে 14টা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং ওয়ারেন্ট গুলো ছিল এরকম যে এটাও কিন্তু এরকম সে অবৈধ অস্ত্র মামলা ওয়ারেন্ট। তার মানে সে শুধু খুনি না, সে বিভিন্ন অবৈধ অস্ত্র চালাতে গিয়ে সে অনেক গ্রেপ্তারও হয়েছেন, তার নামে চার্জশিটও হয়েছেন, ওয়ারেন্ট ইস্যু হয়েছেন, একটা দুইটা না। ওকে জনাব হারুন, আমি এই পর্যায়ে এটি শেষ প্রশ্ন করতে চাই যে উনি যে পালিয়ে গেছেন ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইতে অবস্থান করছিলেন, এই ব্যাপারটিকে কিন্তু উনি লুকাতে চান নাই। উনি তার ফেসবুকে সবসময় প্রেজেন্ট থেকেছেন এবং বাংলাদেশে অনেকবার যাওয়া আসা করেছেন। আমাদের কি আসলে জাতীয় পরিচয়পত্র, যেখানে আসলে আমাদের মানে এটা কি বলে যে মানে থাম্ব ইমপ্রেশন থাকার কথা, সেইগুলির কি কোনো কাজ করছে না? তাহলে এটা উনি হয়তো যে সময় গিয়েছেন সে সময় হয়তো বা ওই আধুনিক যে প্রযুক্তিগত যেটা, এটা হয়তো তখন সেভাবে হয়তো গড়ে উঠে নাই। সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে, সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট এসে তখন নাগরিকত্ব হলো তার ইন্ডিয়ান, এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন। সর্বশেষ উনি যখন বলা শুরু করলেন, তারপর থেকে কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওটা কে। কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই, পাসপোর্ট আমরা পাই নাই, আমরা যখন পেলাম যে তার আরাব খান নামে একটি পাসপোর্ট সে নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে, এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু দুবাই অবস্থান করছেন, এখানে বাংলাদেশের কোনো বিষয় তো সেখানে নেই। তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন, তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তারা চিনে ফেলেছেন, এবং এমনকি আমরা যখন এটা তাকে করার জন্য আমরা যখন কোটালী পাড়ার একজন ভদ্রলোককে ডাকলাম, সে তাকে ইয়েতে দেখেছে, উমরা করতে গিয়েছিল, সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম কোটালী পাড়ার একজনকে যে উনি কি, হ্যাঁ উনি তো উনি, তখনই আস্তে আস্তে তার আমরা অনুসন্ধান পেতে। কিন্তু মানে একজন পলাতক আসামি যিনি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করে পালিয়ে আছেন, তাকে আসলে আপনারা কিভাবে